প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের পঠন পাঠনটা নিয়মিত রেখেছো। আজকে আমি ক্লাস 10-এর ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক ম্যাপ পয়েন্টিং সেটি নিয়ে আলোচনা করব। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে গুরুত্বপূর্ণ। তোমরা জানো বর্তমান পরীক্ষা সিলেবাসে ম্যাপ পয়েন্টিংটা কম্পালসারি, অর্থাৎ যে শর্ত দেওয়া থাকে, উপবিভাগের যে শর্ত দেওয়া থাকে সেই শর্তগুলির মধ্যে একটি ম্যাপ পয়েন্টিং কম্পালসারি করতেই হবে। তো তোমরা যদি আজকের এই ভিডিওটি মন দিয়ে দেখো তাহলে একটি নয়, আশা করি তোমরা 4টি ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে এবং সেক্ষেত্রে যদি 4টি ম্যাপ পয়েন্টিং তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে উপবিভাগের শর্ত অনুযায়ী অন্যান্য যে প্রশ্নগুলো, অর্থাৎ মোট যে 16টি প্রশ্ন খ বিভাগে দেওয়া থাকে, প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 16টি প্রশ্ন পূরণ করতে হয়। সেক্ষেত্রে তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে 4টি করে যদি এগিয়ে থাকো তাহলে বাকি উপবিভাগগুলো থেকে মোট 12টি প্রশ্নের উত্তর করলে হয়ে যাবে। সেই জন্য বলছি যে আজকের ভিডিওটি তোমরা একটু মন দিয়ে দেখবে এবং নিয়মিতভাবে সেগুলো ঘরে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি 2025-এর মাধ্যমিক পরীক্ষা হলে গিয়ে ইতিহাস বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে তোমরা এই ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। তাহলে এবার আমরা ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়ে আলোচনা করি। আমি যে ম্যাপটা তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক এই ধরনের ম্যাপ তোমরা পরীক্ষা হলে গিয়ে পাবে। 2023 সালের ম্যাপ এটা আমি সংগ্রহ করেছিলাম। ঠিক দেখো 2023 সাল, এখানে রোল নাম্বার লেখার জায়গা। তো এইরকম আমি 3টি সেট বানিয়েছি তোমাদের সুবিধার জন্য। এই যে ম্যাপটা, প্রথম সেট নাম্বার 1, মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। এবং লক্ষ্য করো 2-এর 4-এর দাগের 1, 2-এর 4-এর দাগের 2, 2-এর 4-এর দাগের 3, 2-এর 4-এর দাগের 4। পরীক্ষা হলে তোমাদের ঠিক এইভাবে দাগ নম্বর দেওয়া থাকবে এবং এইভাবে কি পয়েন্ট করতে হবে বা ম্যাপে কোন কোন বিষয়গুলো, কোন কোন জায়গাগুলো চিহ্নিত করতে হবে এইভাবে দেওয়া থাকবে, তোমাদের সেগুলো চিহ্নিত করতে হবে। তো একটু ভালো করে এই বিষয়টা বুঝে নাও এবং শোনার চেষ্টা করো যে আমি ঠিক কি বলতে চাইছি। দেখো 2-এর দাগের 4-এর 1, মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট। তাহলে ম্যাপে দেখো এখানে রয়েছে 2-এর দাগের 4-এর 1, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে মিরাট। এখন প্রশ্ন, তোমরা এই 2-এর 4-এর 1 লিখবে না মিরাট লিখবে? দেখো ম্যাপের মধ্যে জায়গার নাম লিখলে ম্যাপটা কেমন খারাপ মতো দেখায়, কিন্তু তা সত্ত্বেও ভুল নয়। তোমরা যদি 2-এর 4-এর 1 করো তাহলে উত্তরটা ঠিক হবে, অথবা 2-এর 4-এর 1 করে মিরাট লিখে দাও, তাতেও কিন্তু একই উত্তর, কোনো রকম ভুল নেই বা কিছু নেই। তারপর 2-এর দাগের 4-এর 2, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এই দেখো 2-এর দাগের 4-এর 2, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। 2-এর দাগের 4-এর 3, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া। বাংলাদেশ, একদম বাংলাদেশের একদিকে আছে নীল বিদ্রোহের কেন্দ্র হিসাবে নদিয়া, আর একদিকে আছে নীল বিদ্রোহের কেন্দ্র হিসাবে যশোর। দেখো 2-এর দাগের 4-এর 3, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, আর ঠিক এপারে বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে অবস্থিত 2-এর দাগের 4-এর 4, যশোর অবস্থিত। তাহলে এই বিষয়টা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। আর আরেকটা কথা বলে রাখি যে ভূগোলের মতো ম্যাপ পয়েন্টিং টু দ্য পয়েন্ট, অর্থাৎ পার্টিকুলার জায়গাটাতে আমার চিহ্নিত করতে হবে তেমন কিন্তু নয়। স্কেলের একটু এদিক ওদিক হলেও কোনো ভুল নেই। মোটামুটিভাবে, একদম দূরবর্তী নয়, মোটামুটিভাবে কাছাকাছি জায়গায় তুমি যদি চিহ্নিত করতে পারো বা তোমরা যদি চিহ্নিত করতে পারো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। তো প্রথম সেটটা আমি কতগুলো বিদ্রোহের কেন্দ্র দিয়ে তৈরি করেছি। মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট, মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, নীল বিদ্রোহের কেন্দ্র নদিয়া, নীল বিদ্রোহের কেন্দ্র যশোর। এই 4টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। 2025-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই 4টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে এই 4টি তোমরা খুব ভালো করে দেখার চেষ্টা করবে এবং বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করবে। আশা করা যায় এই সেট 1 থেকেও তোমরা একটা বা দুটো কমন পেতে পারো। তো এবার 2 নম্বর সেটটা দেখো। 2-এর 4-এর 1, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। 2-এর 4-এর 2, মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি। 2-এর 4-এর 3, সাঁওতাল বিদ্রোহের এলাকা। 2-এর 4-এর 4, বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। এটা আবার এমনভাবেও আসতে পারে বারাসাত বিদ্রোহের কেন্দ্র। তো যাই হোক, এই সেট নাম্বার 2-এর যে পয়েন্টগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও। 2-এর 4-এর 1, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। দেখো ম্যাপের 2-এর 4-এর 1 ঠিক এইটা, এই 2-এর 4-এর 1
এটা হচ্ছে কোল বিদ্রোহের এলাকা ছোট নাগপুর। 2-4-2 মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি। দেখো এই 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 যে পয়েন্টিংটা করা আছে, একটু লাল সার্কেল আমি করে দিয়েছি এখানটায়। দেখো এর মধ্যে যেটা রয়েছে 2-4-2 এটা হচ্ছে রাঁচি মুন্ডা বিদ্রোহের এলাকা। 3 নম্বরে আছে 2-4-3 সাঁওতাল বিদ্রোহের এলাকা। সাঁওতাল বিদ্রোহের এলাকা 2-4-3, দেখো এই যে জায়গাটা লাল কালি দিয়ে মার্ক করা আছে, এই জায়গাটা 2-4-3 অর্থাৎ পুরো জায়গাটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। এখানে আমি আরেকটা তোমাদের সুবিধার জন্য চিহ্নিতকরণ করে রেখেছি, যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের সূচনাস্থল ভাগলপুর। দেখো এই জায়গাটা, এই যে এলাকার ঠিক পাশে, ঠিক ডান পাশে, তোমরা যদি সামনাসামনি দেখো, আর ম্যাপ হিসাবে ম্যাপের ঠিক বাঁ দিকে যেটা আছে, সেই বাঁ দিকে দেখো সাঁওতাল বিদ্রোহের সূচনাস্থল ভাগলপুর এই জায়গাটা। এটা এখানে উল্লেখ করা নেই, কিন্তু তবুও দিয়ে দিয়েছি, কারণ যদি সূচনাস্থল দেয় তাহলে তোমরা এটা করতে পারবে, আর যদি পুরো সাঁওতাল বিদ্রোহের এলাকা দেয় তাহলে এই অংশটা চিহ্নিত করতে হবে। 2-4 বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। দেখো এই জায়গাটায় দিয়েছি 2-4 এটা হচ্ছে বারাসাত। ঠিক, এটা আবার বারাসাত বিদ্রোহের কেন্দ্র সেই হিসাবেও আসতে পারে। তাহলে এই বিষয়টাও তোমরা একটু কেয়ারফুলি মনে রাখার চেষ্টা করবে যে বারাসাত বিদ্রোহের কেন্দ্র এবং ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র দুটো একই। ঠিক একই সঙ্গে সাঁওতাল বিদ্রোহের এলাকা হিসাবে এটা চিহ্নিতকরণ করা আছে। আবার যদি দেয় সাঁওতাল বিদ্রোহের সূচনাস্থল কোথায় সূচনা হয়েছিল, তখন এই ভাগলপুর এই জায়গাটা চিহ্নিত করতে হবে। এছাড়া কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর বা মুন্ডা বিদ্রোহের এলাকা রাঁচি দুটো জায়গায় চিহ্নিতকরণ করা আছে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলি, যদি এমন দেয় যে কোল বিদ্রোহের এলাকা, ছোটনাগপুর উল্লেখ করলো না, শুধু উল্লেখ করে দিল কোল বিদ্রোহের এলাকা, তাহলেও এটা পয়েন্ট করলে হবে। বা মুন্ডা বিদ্রোহের এলাকা, তাহলেও এটা পয়েন্ট করলে হবে। বা দিল সাঁওতাল বিদ্রোহের এলাকা, তোমরা পুরোটা পারলে না, এই ভাগলপুরটাকে চিহ্নিত করলে, তাও কিন্তু ভুল হবে না, তাও সঠিক হবে। আর বাংলায় ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বা বারাসাত বিদ্রোহের কেন্দ্র, সেটা হচ্ছে এই জায়গাটায় পয়েন্টিং করা আছে। তাহলে 2 নম্বর সেটটা আশা করি বুঝতে পারলে। এবার আমরা 3 নম্বর সেটটা দেখে নেব। 3 নম্বর সেট, দেখো এইখানে যে সেটটা আমি বানিয়েছি, এখানে বিভিন্ন রাজ্য সম্পর্কিত পয়েন্টিং আছে। 2-4 দেশীয় রাজ্য জুনাগড়। 2-4 পুনর্গঠিত রাজ্য গুজরাট। 2-4 পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। 2-4 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 2-4 প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। তাহলে এই জায়গাটা কিন্তু বা এই সেটটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে আছে 2-4 দেশীয় রাজ্য জুনাগড়। দেখো এই জায়গাটা 2-4 আমি লিখেছি, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে জুনাগড়। তারপরে আছে 2-4 পুনর্গঠিত রাজ্য গুজরাট। পুরো এই অঞ্চলটা জুড়ে আছে, পুরো মানে জুনাগড় নিয়েও পুনর্গঠিত যখন হচ্ছে, অর্থাৎ জুনাগড় যখন ভারতভুক্তি হয়ে যাচ্ছে, তখন পুরো এলাকাটা নিয়ে তৈরি হচ্ছে পুনর্গঠিত রাজ্য গুজরাট। আলাদা করে মার্ক করা আছে, জুনাগড়টা আলাদা করে মার্ক করা আছে, গুজরাটটা আলাদা করে মার্ক করা আছে। কিন্তু এই জুনাগড়টা নিয়ে গুজরাট, যদি শুধু পুনর্গঠিত রাজ্য গুজরাট বলে, তখন কিন্তু এই জুনাগড়টা ভাগ হবে না। জুনাগড়টা টোটাল এই অংশটা ভালো করে লক্ষ্য করো, পুরো এই অংশটা জুড়ে হচ্ছে গুজরাট, তখন জুনাগড়টা নিয়ে গুজরাট। যদি শুধু দেশীয় রাজ্য জুনাগড় বলে, তখন এই অংশটুকু 2-4 জুনাগড়, 2-4 গুজরাট। 3 নম্বর বলছে 2-4 পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। দেখো 2-4 এই যে জায়গাটা চিহ্নিতকরণ করা আছে, একদিকে গুজরাট আর একদিকে হায়দ্রাবাদ, এই জায়গাটা হচ্ছে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র। দেখো আলাদা করে চিহ্নিতকরণ করা আছে। তারপরে 2-4 দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 2-4 দেখো একদিকে অন্ধ্রপ্রদেশ, একদিকে মহারাষ্ট্র, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে হায়দ্রাবাদ, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এই অঞ্চলটা। তাহলে এই অঞ্চলটাও আলাদা করে চিহ্নিত করা আছে। তারপর বলছে 2-4 প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, এই যে জায়গাটা চিহ্নিত করা আছে বঙ্গোপসাগরের উপকূলে, এই অঞ্চলটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এইটা ভালো করে দেখো, এটাও আলাদা মার্ক করা আছে। এ প্রসঙ্গে একটু বলে রাখি, এই ম্যাপটা অর্থাৎ এই 3 নম্বর সেট যেটা আছে, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করবে। একটা জুনাগড় পুরোটা নিয়ে হচ্ছে গুজরাট, তারপরে এই অংশটা নিয়ে হচ্ছে মহারাষ্ট্র, এই অংশটা নিয়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ,
মাঝখানে রয়েছে হায়দ্রাবাদ, এবং আলাদা আলাদা করে আমি পয়েন্টিং করে দিয়েছি। 2-এর 4-এর 1, 2-এর 4-এর 2, 2-এর 4-এর 3, 2-এর 4-এর 4, 2-এর 4-এর 5। এখানে 2-এর 4-এর 5 প্রশ্নপত্রে 5 নম্বর পর্যন্ত থাকে না, 2-এর 4-এর 4 পর্যন্ত থাকে, কিন্তু অন্ধ্রপ্রদেশটাও গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এখানে উল্লেখ করে দিয়েছি 2-এর 4-এর 5। পরীক্ষা হলে 2-এর 4-এর 5 থাকবে না, যে তোমরা ভাবতে পারো যে স্যার 2-এর 4-এর 5 কেন দিয়েছেন, কিন্তু একটা সেটের মধ্যে রাখার জন্য আমি একটা এক্সট্রা দিয়েছি, একটা আলাদা করে আলাদা সেট বানাইনি। এবং একই জায়গায় যদি এই রাজ্যের অবস্থানগুলো তোমরা দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতেও সুবিধা হবে, সেই জন্য 2-এর 4-এর 5 দিয়েছি। এবার যে বিষয়টা মনে রাখতে হবে, সবসময় এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে আমরা ম্যাপে কি উল্লেখ করব। এমন নাম্বার দিয়ে দেবো 2-এর 4-এর 1, 2-এর 4-এর 2, 2-এর 4-এর 3, 2-এর 4-এর 4 এমন নাম্বার দেবো, নাকি এমন করে লিখবো? ম্যাপের মধ্যে যদি এমন করে লেখা হয় তাহলে ম্যাপটা দেখতে খারাপ লাগবে, অনেক সময় বুঝতেও অসুবিধা হতে পারে। সব থেকে ভালো উপায় আমার যেটা মনে হয় সেটা হচ্ছে তোমরা 2-এর 4-এর 1 যে জায়গাটা চিহ্নিত করলে সেই জায়গাটাতে 2-এর 4-এর 1 লিখে দিলে, তারপর তোমরা আলাদা করে একটা ইন্ডেক্স বানিয়ে নাও, সেখানে 2-এর 4-এর 1 যেটা করেছো সেটা উল্লেখ করে দাও, 2-এর 4-এর 2 যেটা করবে সেটা উল্লেখ করে দেবে, 2-এর 4-এর 3 সেক্ষেত্রেও যেটা করবে সেটা এখানে উল্লেখ করে দেবে, 2-এর 4-এর 4 সেক্ষেত্রেও এটা উল্লেখ করে দেবে। যেমন আমি সেই সেটটাতে বানিয়েছি, বা আগের যে দুটো সেট দেখলে সেখানেও রয়েছে যে ইন্ডেক্স 2-এর 4-এর 1, এখানে যেমন আছে দেশীয় রাজ্য জুনাগড়, 2-এর 4-এর 2 পুনর্গঠিত রাজ্য গুজরাট। এখানে হয়তো দেখা গেল যে 2-এর 4-এর 1-এ মহাবিদ্যের কেন্দ্র দিল, তাহলে মহাবিদ্যের কেন্দ্রটা তোমরা পয়েন্ট করলে এখানে এখানে লিখে দিলে 2-এর 4-এর 1, ইন্ডেক্সে লিখলে 2-এর 4-এর 1 মানে তুমি করেছো মহাবিদ্যের কেন্দ্র মিরাট, যেটা করবে সেটা উল্লেখ করে দেবে। এরকম করলে ম্যাপটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমাদের এই যে ইন্ডেক্স মাধ্যমে তোমরা সঠিকভাবে পরীক্ষককে বুঝে দিতে পারবে যে তোমরা কি করেছো। এবং সেক্ষেত্রে আরেকটা জিনিস, যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যিনি পরীক্ষক, যিনি খাতা দেখবেন, তার মনেও তোমাদের সম্পর্কে একটা আলাদা ধারণা তৈরি হবে। তো এরকমভাবে তোমরা চেষ্টা করবে। যে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়গুলো নিয়ে এতক্ষণ আমি আলোচনা করলাম, তোমরা বাজার থেকে বা বইয়ের দোকান থেকে ব্ল্যাঙ্ক আউটলাইন ম্যাপ কিনে নেবে এবং বাড়িতে নিয়মিতভাবে প্র্যাকটিস করবে। কয়েকটা সেট প্র্যাকটিস করলে বা কয়েকবার প্র্যাকটিস করলে এটা খুব ইজিলি তোমরা করতে পারবে, এমনি কঠিন বিষয় নয়। তো সেই ম্যাপগুলো তোমরা কয়েকবার ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং পরীক্ষার আগে আরেকবার তোমরা ভালো করে দেখে নেবে বা প্র্যাকটিস করে নেবে। এবং আশা করা যায় 2025-এর মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে তোমরা চারটে কমন পেয়ে যাবে। তো আবারও বলছি, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর সবশেষ আর একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে বা পরবর্তীকালে আমি একটার পর একটা ভিডিও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিয়মিতভাবে সেই ভিডিওগুলো আমার দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে সেটা জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো যথাসম্ভব দূর করার। তো তোমাদের শুভকামনা জানাই, ভালোভাবে তোমরা পড়াশুনো করো, এখনও হাতে অনেক সময় আছে, মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিটা নাও এবং খুব ভালোভাবে যাতে তোমরা পরীক্ষাটা দিতে পারো এবং যথেষ্ট ভালো নম্বর তোমরা তুলতে পারো পরীক্ষায়, সেই কামনা জানাই।